ইউসা শোন। মেয়েটা চোখ বুজে ক্লান্ত শ্বাস ফেল। যত চাইছে অয়নের থেকে দূরত্ব রাখতে, তত যেন বাদ সাধছেন উনি। ভালো তো বাসে না, তবে ওর কাছে কি চাইছে আবার? একটা ভাঙা মন নিয়ে ইউসা যে বেঁচে আছে এখনো, অন ভাইয়ের কি সেটুকু সহ্য হচ্ছে না? কেন বুঝতে পারছেন না উনি? ওনাকে দেখলে ইউসার আরও দুর্বল লাগে, কানে বুক ভেসে যায়। সব অস্থিরতা দমিয়ে শান্ত মুখে ফিরে চাইল মেয়েটা। নিভু গলার স্বর। কিছু বলবে? অনেক ফর্সমুখ তারার মতো চলছে, চোখ দুটো হাসি হাসি। কথা নেই বার্তা নেই, আচমকে এসে ইউসাকে জড়িয়ে ধরল। মেয়েটা ভরকে গেল, থামল তার বক্ষ হৃদস্পন্দন। হৃদয়পটে চাপ পড়ল প্রখর কেচর। ধকধক করতে করতে থেমে গেল একটা লম্বা লাইনে, ফুল স্টপ পড়ার মতো। এর আগেও অয়নকে জড়িয়ে ধরেছিল যখন মেডিকেলে চান্স পেল, আবার যখন ইউসা এসএসসিতে A+ পেল। খুব খুশি হলেই অয়ন ভাই জড়িয়ে ধরেন বোধহয়, কিন্তু আজ এত খুশি কেন উনি? অয়ন সরে এলো, ইউসার দুবাহু ধরে হড়বড় করে পড়ল। আমি আজ খুব খুশি ইউসা, খুব 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 খুশি। তুই জানিস তুষার ভাইয়ের বিয়েটা হয়নি, ওদের বিয়েও বৈধ নয়। মেয়েটা স্তম্ভিত আওড়ালো। কি? হ্যাঁ, একটু আগে মামুনি এসেছিল আমার রুমে। ভাইয়াও বোধ হয় কোনো কাজে এসছে। আমি শাওয়ারে ছিলাম, সব শুনেছে। ও বলছিল তোষিকে ভালোবাসে না, পছন্দই করে না নাকি। মামুনি আবার ওদের বিয়ের কথা তোলাতে খুব চেঁচামেচিও করলো। এই ব্যাপারটা নিয়ে আমি অবশ্য আগেই শিওর ছিলাম। আজ তো আমার সব চিন্তা একেবারে শেষ। তোষিকে পাওয়ার মাঝে আর কোনো বাধাই তাহলে রইল না বল? ইউসা বাকরুদ্ধ বিস্মিত। অনেক চকচকে হাসিটা যেন এক টুকরো আগুন, একেবারে তেড়ে এসে দাউ দাউ করে জ্বালিয়ে দিল ওকে। অয়ন নিজেই বলল। আমি ভাবছি তাও ভাইয়ের সাথে একবার কথা বলে নিব। একটা কাবিননামা আছে, সেটা বরাবরের মতো বাতিল করার ব্যবস্থা করতে হবে, যাতে তুষির সাথে ভাইয়ের কোনোভাবেই কোনো কানেকশন না থাকে। কি বলিস? ইউসা উত্তর দিল না, ফ্যাল করে চেয়ে রইল শুধু। নিষ্প্রভ মেয়েটাকে দেখে অয়ন ভুরু গোছায়। কি হয়েছে বলতো তোর? আজ সারাদিন এমন মরার মতো ঘুরছিস দেখলাম। কেউ কিছু বলেছে? ইউসা একটু শুকনো ঢোকিল, জানালো ছোট্ট করে। বুকে ব্যথা করছে অয়ন ভাই। অয়ন ডাক্তার, তাই সবার আগে মাথায় ডাক্তারি চিনতে এলো। চেহারা টান টান করে বলল। বুকে ব্যথা করছে? সারাদিনে নির্ঘাত ঠিক করে কিছু খাসনি নাকি ভাজা পোড়া খেয়েছিস? ফুচকা, তাই তো? ইউসা ঠোঁট টেনে কাষ্ঠ হাসলো, মনে মনে বলল। আমি বিষ খেয়েছি অয়ন ভাই, একতরফা ভালোবাসার বিষ। এই বিষ শুধু আমার বুকটা না, পুরো আমাকেই পুড়িয়ে ছাই করে দিয়েছে। আমার হৃৎপিণ্ড, শিরা উপশিরা, আমার আত্মা অবধি ঝলসে যাচ্ছে। দেখতে পাচ্ছ অয়ন ভাই? অয়ন ব্যতিব্যস্ত হলো। আমি ওষুধ দিচ্ছি, দাঁড়া। ইউসা মৃদু স্বরে থামালো। লাগবে না, আমার এই ব্যথাটা এত ভয়ানক আর আর কোনোদিন সারবে না। অয়ন বোঝেনি। মানে? ইউসা বুক ফুলিয়ে শ্বাস ফেলে হাসলো, বলল। কিছু না, অনেক পড়া জমে গেছে। হ্যাঁ যাই। তারপর কেমন এলোমেলো পায়ে চলে গেল মেয়েটা। অয়ন বিভ্রান্ত চোখে চেয়ে রইল সে পথে। কি হয়েছে ওর? তুষি মেঝেতে বসে আছে, দুহাঁটু বুকের সাথে ভাঁজ করে মাথাটা নুইয়ে রেখেছে। তারপর আবার কানে পাচ্ছে ইয়াছিরে সেই নিষ্ঠুর কথা। আমি তুষিকে চাই না, পছন্দ করি না ওকে। তুষিকে আমার ভালো লাগে না। তুষি দুভাগ হওয়া বক্ষ ফটফের ধসে পড়ল। যেভাবে হৃদয়ের চলাচল কমে গিয়ে মানুষ মারা যায়, তেমনি মৃত মনে হলো নিজেকে। ভাগ্যিস সকালে কিছু বলতে পারিনি, বলে কি হতো? সেই তো প্রত্যাখ্যান হয়ে ফিরে আসতো ঘরে। এখন তুষির মনের কথা আর কেউ জানবে না, কেউ না। ঠিক সে সময় মনে হলো ঘরে কেউ এসেছে। অল্প আলোর মাঝে একটা দীর্ঘদেহের অবয়ব ভেসে উঠেছে ফুলরে। ডাকলো ভীষণ ঠান্ডা গলায়। তুষি। বিধ্বস্ত মুখ তুলে চাইল মেয়েটা। দুটো রক্তিম নজর সরাসরি গিয়ে বর্তালো ইয়াসিরের শক্তপোক্ত চিবুকে। কালো টি শার্টের সাথে চেক চেক ট্রাউজার পরনে, সদ্য গোসল করাতে ছোট ছোট চুলগুলো এখনো ভেজা। কতক লেগে আছে ফর্সা কপালের ত্বকে। তুষির বুক মুচে ওঠে। এত চমৎকার মানুষটা ওর হবে না। ও তো জানতই, তৈরিও ছিল। তাহলে আবার কেন এত গভীরভাবে ভালোবাসার সাহস করতে গেল? কেন স্বপ্ন দেখলো দুজনে ছোট্ট সংসার নিয়ে? তুষি উঠে দাঁড়ালো। ইয়াসিরের আর ডাকতে হয়নি, নিজে থেকেই অবসন্ন পায়ে সামনে এসে দাঁড়ালো সে। মাথা নিচু করে বলল। জি।
ইয়াসিরের নজর পাথুরে, আবেগের ছায়া মাত্র নেই। সোজাসুজি বলল, তোমাকে আমি এই বাড়িতে কেন এনেছিলাম জানো? তুষি ঘাড় নাড়ল দুপাশে, বোঝালো না। ঋণ শোধ করতে। মাথা তুলল মেয়েটা, বিমর্ষ চোখে কৌতূহল। কিসের ঋণ? ইয়াসির দুহাত পকেটে গুজে দাঁড়ালো, বিলম্বহীন বলে দেয়, তোমার হয়তো মনে নেই, কিন্তু আমার মনে আছে। একদিন তুমি আমার প্রাণ বাঁচিয়েছিলে। রুস্তমের লোক যখন আমাকে অ্যাটাক করেছিল তখন। তুষির ওসব মনে করার ইচ্ছে হলো না। নিজের টনটন করা পাঁচটাকে সামলাতে যে ও হিমশিম খেয়ে যাচ্ছে, ইয়াসির নিজেই বলল, তোমার প্রতি আমার ফার্স্ট ইমপ্রেশন ভালো ছিল না। একটা ছোটর উপর একজন পুলিশ অফিসারের ধারণা যা হওয়া উচিত ঠিক তাই ছিল। তবে সেদিন আমার বিপদে তুমি যেভাবে এগিয়ে এসেছিলে, আমি নিশ্চিত হয়ে গিয়েছিলাম তোমার মাঝেও একটা ভালো মন আছে, মনুষ্যত্ব আছে। নাহলে কেউ নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আরেক অচেনা মানুষকে এভাবে বাঁচাতে আসে না। জেনে বুঝে আমি কখনো কারো কাছে ঋণ রাখিনি। আমার মনে হয়েছিল যে কোনোভাবে তোমার এই উপকারের প্রতিদানটা আমার দেওয়া প্রয়োজন। তারপর থেকে আমি প্রায়ই তোমাকে রাস্তাঘাটে দেখতাম। খারাপ লাগতো। মনে হতো তোমার এই উদ্ভট ডানপিটে জীবনটা আর 5টা মেয়ের মতো স্বাভাবিক হওয়া উচিত। যদি সুযোগ থাকতো আমি নিশ্চয়ই তেমন কিছু করতাম যাতে তোমার জীবন সহজ হয়। কিন্তু দুর্ভাগ্যবশত আমার কাছে সেই সুযোগটা এসেছিল তোমার সাথে আমার বিয়ের মাধ্যমে। তুষি কাতর চোখে চেয়ে রইল, অনুনয় করলো মনে মনে। দুর্ভাগ্য বলবেন না স্যার, ওই দিনটাই যে আমার জীবনের সবচাইতে সৌভাগ্যের দিন ছিল। বিয়ে হয়েছে কি হয়নি আমি জানি না, অন্তত আপনার জন্য কবুল বলেছিলাম। আমার কাছে আজীবন এটুকুই সূর্যের মতো সত্যি হয়ে থাকবে। ইয়াসিরের কথায় ভনিতা নেই, বলে গেল অনর্গল, দেখো, চাইলে মাঝহারের সাথে সাথে ফ্রড কেসে আমি তোমাকেও জেলে পড়তে পারতাম, কিন্তু আমি তা করিনি। তুমি যখন স্বীকার করেছিলে টাকার জন্য তুমি একটা মিথ্যে বিয়েতেও মত দিয়েছ, তখন আমার সেই চাওয়াটাই জেদে বদলে গেল। তখনই নিজের কাছে শপথ করেছিলাম তোমাকে আমি পাল্টে দেব। এই চোর পকেটমার মেয়েটাকে একটা সভ্য মানুষের মতো বাঁচতে শেখাবো একদিন। আর তাই শাস্তি দেওয়ার নাম করে তোমাকে আমাদের বাড়িতে নিয়ে আসে, যাতে তুমি আমার চোখের সামনে আমার নিয়ন্ত্রণে থাকো। আমি জানতাম আর কেউ না হলেও ইউষা আর মা তোমাকে কাছে টেনে নেবে, যাতে তোমাকে সারাক্ষণ ব্যস্ত থাকতে হয়। তাই আমি বাড়ির সব কাজ তোমাকে দিয়ে করাতে বলেছিলাম। চেয়েছিলাম তোমাকে এখানে রেখে সভ্য বানাতে, কারণ মানুষ একবার সভ্যতা ভদ্রতা ছোঁয়া পেলে সে চাইলেও আর খারাপ হতে পারে না। আর আমি আমার কাজে সফল হয়েছিলাম তুষি। যেদিন তোমাকে বাড়ির সবাই মিলে চোর বলছিল আর তুমি কষ্ট পেয়ে কাঁদছিলে, ছটফট করছিলে নিজেকে প্রমাণ করতে, তোমার সেদিনকার চাউনি দেখে আমি বুঝে গিয়েছিলাম আই হ্যাভ অ্যাচিভড মাই গোল। এরপর একটু থামলো ইয়াসির, দুবার চোখের পাতা ফেলো মেঝের দিকে চেয়ে, স্বল্প বিরতি নিয়ে বলল, তুষি, তুমি যেদিন আমাকে ওষুধ লাগাতে এসেছিলে সেদিন তোমার হাবভাব দেখে আমার কিছু ঠিক মনে হয়নি। আমি চাইনি আমাকে নিয়ে তুমি কোনোরকম কোনো বাড়তি কিছু ভাবো, তাই ওভাবে তোমাকে ঘর থেকে বের করে দিয়েছিলাম। ব্যাপারটা যাতে না ছড়ায় সিদ্ধান্ত নিয়েছিলাম পরদিনই তোমাকে ফিরিয়ে দেওয়ার, কিন্তু তার হয়নি। ফের একটু থেমে বলল, দেখো, এ বাড়ির সাথে তোমার সম্পর্ক যাই হোক, আমি তোমাকে বলবো তুমি আমার উপরে কোনো এক্সপেকটেশনস রেখো না। যে বিয়ের কোনো মানেই নেই, কোনো বৈধতা নেই, আই থিঙ্ক তুমিও চাইবে না এরকম একটা খাপছাড়া সম্পর্কে ঝুলে থাকতে। আমি মাকেও বলেছি, তোমাকেও বলছি, আই ডোন্ট লাইক ইউ তুষি, আই ডোন্ট ফিল ফর ইউ। তুষি চিবুক নুয়ে চুপ করে রইল। ইয়াসির বলল, তুমি আমার সহানুভূতিতে ছিলে, এখনো আছো, কিন্তু তোমার প্রতি আমার অনুভূতির ছিটে ফোটাও নেই। বুঝেছ নিশ্চয়ই? ভীষণ নিষ্ঠুর কিছু বাক্য, অথচ উত্তরে শুধু ঘাড় নাড়ল তুষি। ইয়াসির কথা শেষ করে আর দাঁড়ালো না, বেরিয়ে গেল লম্বা পায়ে। তার প্রস্থান নিশ্চিত হতেই এতক্ষণে গলার খাঁজ হতে মুখ তুলল তুষি। চলে যাওয়া শরীরটাকে দেখতে দেখতে ঠোঁট জোড়া ভেঙে এলো প্রচণ্ড কান্নায়। তুরন্ত মেঘ ফেটে আসা বৃষ্টির মতো ঝরঝর করে কেঁদে উঠল মেয়েটা। হু হু করে কাঁদতে কাঁদতে বিছানায় বসে পড়ল। তুলতুলে বালিশটাকে বুকে চেপে মুখ গুজে দিল তাতে। বুঝে আসা কণ্ঠে বিড়বিড় করে বলল, কিন্তু আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি। গভীর রাত, শুনছেন চারিদিক নিস্তব্ধ বাতাবরণে কেবল হিমেল হাওয়ার তীক্ষ্ণ শ্বাস বইছে। অদৃশ্য চুরির মতো কেটে যাচ্ছে শরীরটা। ইউষা বারান্দায় এসে দাঁড়ালো। খুব ঠান্ডা বাতাসে তার খোলা চুল উঠছে, ভিজে চকচক করছে চোখ। হাতের মুঠোয় রেলিং ধরে অন্ধকার আকাশের দিকে চাইল সে। তুরন্ত নিরাশার ঘন আবরণে চেয়ে এলো ভেতরটা। ইউষা ফুপিয়ে উঠল। ছোট্টখাট্ট আদুরে শরীর কেঁপে কেঁপে ভেঙে পড়ল কান্নায়। প্রেমের যন্ত্রণায় আজ সে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। কাউকে একবার ভালোবাসলে তার রাশ টানা এত কঠিন, এত বেদনার। ইউষা তো এসব চায়নি এই না পাওয়ার বিষাদে ধুকে ধুকে মরতে। ও বাঁচতে চেয়েছিল অন্যের তরে, নিজের সব আশা ভরসা সব অনুভূতি বিলিয়ে কাটাতে চেয়েছিল সারা জীবন। হলো না, কিচ্ছু হলো না।
অয়ন ভাই হতে দিল না। পাষণ্ড পুরুষের মতো সব ওর সামনে অন্য কাউকে মন দিয়ে বসলো, ভালোবেসে ফেললো তাকে। এইভাবে তাকে আহত করে কিছু কম পড়েছে বুঝি? এখনো যে ওনার স্বাদ মিটল না, ইউসাকে প্রাণে মারতেই ওনার একমাত্র আনন্দ। কত চেষ্টায় এসব সহ্য করার শক্তিটুকু নিজের মাঝে টেনে হিসড়ে এনেছিল ও, অথচ অয়ন ভাই আজ সেটাও দুমড়ে মুচড়ে দিলেন। ইউসার দম ফুরিয়ে এলো, ছটফট করতে করতে হা করে শ্বাস টানলো একবার। শীতল বাতাসে গা ছুঁয়ে যেভাবে নিঃশ্বাস বেরিয়ে যায়, ওর সব দুঃখরা সেভাবে বেরিয়ে যেতে পারে না। ওরা আটকে আছে কেন? কেন এমন কুপিয়ে কুপিয়ে ওর অন্তরটা নিঃশেষ করে দিচ্ছে? বাতাসে বোধহয় তুষার পড়েছে আজ, হিমের তোড়ে জমে যাচ্ছে ওর ক্ষুদ্র শরীর, কিন্তু ভেতরে চুরমার হওয়া সত্তার কাছে এসব মাথা তুলতে পারল না। ঈর্ষা অনেকক্ষণ বসে বসে কাঁদল, গুনগুন করে রিনরিনে স্বরে। বারবার কানে বাজলো অয়নের ওসব তিক্ত কথা। একটা নিষ্ঠুর সত্যি হলো, একতরফা ভালোবাসা, কোনো দাবি নেই, কোনো অধিকার নেই, শুধু আছে নীরব চোখের জল আর অকথ্য কিছু গোপন ব্যথা। ইউষা মর্মাহতে নাই চেয়ে চেয়ে ভাবল, পৃথিবীতে আমি যাকে আমার সবটা দিয়ে চাই, তার কাছে আমি কখনো চাইবো না, চাইবার মানুষই নই। এত দুঃখ আমি কোথায় লুকাবো আল্লাহ? আমার হৃদয়টা শেষমেশ একতরফা চিঠি হয়ে গেল। ভালোবেসে শুধু আমি পাঠিয়েই যাব, কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর আসবে না। চাইলেও আমি আর অয়ন ভাইকে আমার মনে করে ছুতে পারবো না, আবার চাইলেও তাকে ভুলতেও পারবো না। তাহলে আমি কি করব? এত কুৎসিত ভাগ্য আমার। কেন তুমি আমাকে এমন নির্মম পরীক্ষায় ফেললে? আমি আর সহ্য করতে পারছি না, আমার নিঃশ্বাস আটকে আসছে। আমি এখন কি করব? কেউ অন্তত বলে দাও এখন আমার কি করা উচিত। ইউষা হেসকি তুলে তুলে কাঁদল। কিছু সময় কাটল, তারপর আচমকা তার সিক্ত ঝাপসা নজর জোড়া ঠিকরে পড়ল অদূরে। কান্না থেমে গেল অবধি। নিচের সুইমিং পুলের ওইখানটায় সবসময় সোডিয়ামের মতো একটা লম্বা আলো জ্বালানো থাকে। সেদিকে চেয়ে কপালে ভাঁজ পড়ল ইউষার। চারপাশের অন্ধকারের ওই অল্প প্রভায় একটা মেয়েলি অবয় পরিষ্কার দেখা যাচ্ছে। ও অস্ফুটে আওড়ালো, তুষি, তড়িৎ যেন হুঁশ এলো মেয়েটার। এতক্ষণে নিজের দুঃখ ছাপিয়ে অয়নের বলা কিছু কথা ছুটে চলল মাথায়। ভাইয়া বলেছে ও তুষিকে চায় না, পছন্দই করে না। বিয়ের কথা বলতেই খুব চেঁচামেচিও করলো। ইউষা ধরপড় করে নিজের চোখ মুছল। এই রে, তখন না তুষি ভাইয়াকে ভালোবাসার কথা বলতে গিয়েছিল? তাহলে ভাইয়া বড়মাকে যা যা বলেছে সেসব কি তুষি শুনে ফেলেছে? তবে যে মেয়েটাও কষ্ট পাচ্ছে এখন। ইউষা আর সময় নষ্ট করলো না, নিজেকে ভুলে হন্তদন্ত পায়ে ছুটে চলল নিচে। সুইমিং পুলের টলটলে জল নীল রঙে মোড়ানো, মাথার উপর থেকে কড়া লাইটের আলো, ফিনকি দিয়ে পড়ার আলো মনোরম লাগছে। ওই ঠান্ডা জলে নিরলস দুটো ফর্সা পা ডুবিয়ে বসে আছে তুষি। হাঁটু অব্দি সালোয়ার ভিজে মিশে গেছে গায়ে। ঘাড়ে ঝুলানো অবহেলিত ওনার এক মাথা ভাসছে পানির উপর। সুস্থির বসে থাকা মেয়েটার সেসব নিয়ে উদ্বেগ অবশ্য নেই। তার নির্লিপ্ত নজর অন্য কোথাও, হয়তো দূর আকাশে কিংবা দাপট চালানো তিমিরের বুকে। তুষি ভেতরে চেয়ে ঘূর্ণিঝড় যে তোলপাড় চলছে, তার কাছে চোখের দৃষ্টি কিছু নয়। চেয়ে থাকতে থাকতে রেল লাইনের মতো দুটো লম্বা জলের লাইন ওর গাল বেয়ে নেমে গলায় পৌঁছে গেল। গড়াতে গড়াতে ভাসিয়ে দিল বুক। তুষি হাত উল্টে মুছে ফেলো অমনি, অথচ ভিজে গেল আবার। মেয়েটা বিরক্ত হয়, সূচক শব্দ করে ওনার মাথা দিয়ে ডলে ডলে মোছে। একা একা বলে, বোকা চোখ, এত মরা কান্নার কি আছে ভাই? কষ্ট হচ্ছে আমার, কাছিস তোরা কেন? এত ঢং কেন? এমন ছিচকা দুনে চোখ তো আমার পছন্দ না। চুপ করে থাক, কথা না শুনলে উপরে পানির মধ্যে ফেলে দেবো কিন্তু। বিধিবাম চোখেরা কথা শুনল না। ওরা ফের ভিজে ভিজে কানিস ডুবিয়ে দিল। এই অবাধ্যতায় হেসে ফেলল তুষি। পানি গায়ে ফুটে ওঠা নিজের বিম্বে চেয়ে বলল, দেখ তুষি, তোকে কেমন নির্বোধের মতো লাগছে। ভালোবেসে তুই একটা গর্দভ হয়ে গেছিস। কি যেন বলেছিলেন উনি, ডাফার? হ্যাঁ, তুই ওটাই। যেখানে তোর শরীরের অংশই তোকে দাম দেয় না, সেখানে তুই আদৌ ওই মানুষটার দাম পাবি? তুষি ঢোকিল, একটু চুপ করলো, তারপর বড় নিঃশ্বাস নিয়ে বলল, শুনুন বিটকেল পুলিশ, তুষি খুব স্ট্রং।
আপনি আমাকে বলবেন তোমাকে আমি ভালোবাসি না আর আমিও হাউমাউ করে কাঁদবো? একদম না। আমি কিন্তু কাঁদছি না, এখানে বসেছি এমনি। আপনার বিরহ হয়ে কিন্তু নই। আমি আমি তুষি আর বলতে পারল না, গলা পেঁচিয়ে ধরল কানাই। ডুকরে উঠে দুহাতে মুখ ঢেকে পড়ল। সেকেন্ড কয়েক পর সরালো সেই হাত। এক টলায় ফের চোখ মুছে নাক টেনে টেনে সহজ করলো নিজেকে। বলল, শুনুন, আমার ভালোবাসা আমি নিঃশব্দে বুকে বয়ে বেড়াবো, যার গন্তব্য না থাকলেও স্রোত কিন্তু থাকবে। যদি আমি আপনাকে সত্যিই ভালোবেসে থাকি, আপনি একদিন ঠিক সেই স্রোতে গা ভাসাবেন। আর না ভাসালেও বা আপনি আমাকে ভালোবাসেন না তো কি হয়েছে? আমি তো বাসি। আর সারা জীবন তুষি শুধু আপনাকেই ভালোবেসে যাবে, শুধু আপনাকেই চাইবে। আপনাকে পাওয়ার আশায় গোটা জীবন কাটাতে হলেও আমি তাই করব। আপনার জন্য অপেক্ষা করাও আমার কাছে প্রশান্তির। তুষি শক্ত কাটতে চাইছিল, কিন্তু হলো না। বিষণ্ণ শরীর গুটি গুটি মেরে কেঁদে ফেল নিঃশব্দে। ভেজা সিক্ত গলায় গুনগুন করে উঠল। একটু থামল তুষি, দম টেনে ফের গাইবে। আচমকা পেছন হতে ভেসে এলো আদ্র এক স্বর। तेरी तेरी जो चाहे कसम ले ले, मुझको हमराही तू अपने गम दे दे। सारी उम्र है मुझको दर्द जुदाई का सहना, रास्ते में खो गई है मंजिलें मेरी, मेरी सद जाएगी मुश्किलें मेरी, चाहे है तुझको चाहूंगी हरदम, मर के भी दिल से ये प्यार भी ना होगा कम, तू सामने है मेरी फिर भी क्या ये दूरी, तुझको कैसे बताऊं मैं, है क्या मेरी मजबूरी है। তুষি চমকে পিছু ফিরল। চোখে এক প্রস্থ জল নিয়ে ধীরজ পায়ে হেঁটে এলো ইউষা। পাশে বসলো ঠিক ওর মতো করে। স্বচ্ছ জলে পা ডোবাতে ডোবাতে গাইল। ये कैसा जीना है, सिर्फ आंसू पीना है, सिर्फ आंसू पीना है, ये भी क्या जीना है। তারপর ঘাড় ঘুরিয়ে পাশ ফিরল ইউষা। তৈলাক্ত স্যাঁতসেঁতে শুভ্র মুখটা দেখে যেন কেমন করে হাসল তুষি। দুজন একই সাথে সুর ধরল। গান শেষ করে থামল ওরা। বিদীর্ণ কিছু নীরবতা মিলিয়ে দিল বাতাসে। ইউষার চোখের জল কানিস বেয়ে গড়বে। চট করে এপাশ ফিরে ছিটকে ফেলে দিল মেয়েটা। তুষির পানে চাইল স্বাভাবিক মুখে। জিজ্ঞেস করলো অবসন্ন গলায়। তোমার কষ্ট হচ্ছে তুষি? তুষি তাকালো। সব শুনেছ? ইউষা মাথা নাড়ল। প্রহুতে ন্যায় শুধালো। কষ্ট হচ্ছে তাই না? ভাইয়া যে কেন তোমাকে ভালোবাসলেন না, কেন যে এরকম করছেন? তুষি সামনে তাকালো, সমী নিয়ে বলল, মিথ্যা বলবো না, কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। ভেতরটা ছিঁড়ে যাচ্ছে জানো। মনে হচ্ছে গোটা পৃথিবী যদি ধ্বংস হয়ে যেত, ধসে পড়তো, সেই ধ্বংসস্তূপের নিচেও হয়তো এতটা যন্ত্রণা হতো না আমার। ওনার এই প্রত্যাখ্যান আমার ভালোবাসার গায়ে যেন ছোবল মারলো ইউষা। চোখ বন্ধ করলেই দেখতে পাচ্ছি আমি আমার সারা শরীর নীল হয়ে যাচ্ছে। ইউষা চোখের জল ফেলে দিল এবার। মেয়েটার জন্য মায়ে তার বুক পুড়ে যাচ্ছে। সৈয়দ বংশের মেয়ে হয়েও জন্ম নিয়ে কিচ্ছুটি পেল না। মানুষ হলো রাস্তায় রাস্তায় ঘুরে। আর আজ যখন ভালোবেসে একজনকে চাইছে, তাও পেল না। ইস, ও যে এক পাক্ষিক ভালোবেসে কাটাচ্ছে। তুষিকেও সেই একই পথের প্রতীক বানাতে হলো। সৃষ্টিকর্তা এমন না করলেও তো পারতেন। ইউষা কোমল হাতটা তুলে তুষির গালে রাখলো, বলল, তাহলে কাঁদো তুষি, মন খুলে কাঁদো, চিৎকার করে সব হাহাকার বের করে দাও। অথচ ফিক করে হাসল সে। হাসিটা স্বাভাবিক লাগেনি। দুশ্চিন্তায় ইউষার হৃদয় শুকিয়ে গেল। পরপরই তুষির চেহারা বদলে গেল। বিমর্ষ গাঢ় কণ্ঠে বলল, কাঁদে কি হবে ইউষা? উনি কি ফিরবেন? ফিরবেন না তো। ফেরার কথা হতো নয়। সত্যিই তো, ওনার সাথে কি মানায় আমায় বলো? কোথায় উনি আর কোথায় এই চোর? পড়াশোনা জানি না ঠিক করে, ইংরেজিটাও পারি না, না পারি ঘরের কোনো কাজ, না জীবনে কোনো ভালো কিছু অর্জন করতে পেরেছি, না আছে কোনো গুণ। উনি আমার কাছে অদূরের ওই বিশাল আকাশ হলেও ওনার কাছে আমি চোখের ধুলোবালিও নই। ওনার মতো সুদর্শন বড় পুলিশ অফিসার আমাকে ভালোবাসার অন্তত একটা কারণ তো দরকার ইউষা।
সেসব তো আমার মাঝে নেই। ইউষা ভাবল। আছে তুষি, কিছু তো আছে তোমার মাঝে, না হলে এই বাড়ির সবচাইতে মেধাবী ছেলেটা তোমার প্রেমে এত বাজেভাবে পড়তো না। তুষি বলল। আমি তো ওনাকে পাওয়ার আশায় ভালোবাসিনি ইউষা। আমি ভালোবাসবো, তার বিনিময়ে উনিও আমায় ভালোবাসবেন, এতটা দুঃসাহসী ভাবনা আমি সত্যিই ভাবিনি। কিন্তু কাল যখন উনি আমাকে জড়িয়ে ধরলেন তখন এক মুহূর্তের জন্য মনে হয়েছিল হয়তো কোথাও ওনার মনে আমি আছি, হয়তো উনিও আমায়। ও থামলো, আবার দম নিল, সাথে গিলে নিল সব ক্লেশ। মাথা নুইয়ে বলল। অথচ আজ বুঝলাম ওইটুকুই এমনিই ছিল, জড়িয়ে ধরলে কি আর ভালোবাসা হয় নাকি? আমিই তো বোকা। আমি যেমন ঠিক করব আমি কাকে ভালোবাসি, তেমন ওনারও তো অধিকার আছে বলো। ওনার আমাকে ভালো লাগে না, তাহলে কেন উনি আমায় ভালোবাসবেন? ভালোবাসতে হবে না, দরকার নেই ভালোবাসার, এমনই চলুক। ইউষা হতবিহ্বল চোখে চেয়ে রইল, অবাক হয়ে বলল। এত মনের জোর তোমার, এতটা মনের জোর তুমি কোথায় পেলে তুষি? টলমলো চোখ নিয়েও হাসলো সেই মেয়েটা, বলল। জানি না, কিন্তু আমার কাছে না পাওয়াও এক ধরনের পাওয়া ইউষা। ওনাকে না পেয়ে আমি যে শূন্যতায় ভুগবো, ওটাই ভালোবেসে আমাকে দেয়া শ্রেষ্ঠ উপহার হবে। ইউষা আর শুনতে পারছে না, কান্নায় তার বুক ভেঙে আসছে। তড়িঘড়ি করে তুষির কোলে মাথা রেখে শুলো, যেন আড়াল করলো। ঠোঁটের ভেঙে চুরে আসা তুরন্ত সরল রেখার মতো দুফোঁটা অশ্রুজল নেমে গেল চোখের পাপড়ি ছুঁয়ে। খুব কষ্টে কান্না চেপে বলল। আচ্ছা তুষি, আমরা যাদের ভালোবাসি তারা কেন আমাদের ভালোবাসে না বলো তো? কেন খুব সহজে ধরা দেয় না? খুব সহজে কেন পাওয়া যায় না তাদের? তুষি ওর মাথায় নিবিড় স্নেহে হাত বুলিয়ে দেয়। চোখের জল যে কোনো সময় চুপ করে পড়বে, অথচ একই রকম উদাস হেসে বলে। বারে খুব সহজে পেয়ে গেলে সেটা আর ভালোবাসা কোথায় হলো? ভালোবাসা মানে তো একটু দুঃখ, একটু লড়াই আর অনেকটা অপেক্ষা। দূরের কড়াই গাছের সরু ডালটাই একটা শালিক এসে বসেছে। ভীষণ ক্লান্ত লাগছে দেখতে, যেন একচোট আকাশ বাতাস তোলপাড় করে মাত্র জিরোলো। সেদিকে উদাস মনে কিছুক্ষণ চেয়ে চেয়ে চোখ সরিয়ে আনলেন শওকত। শরীর গুছিয়ে বসলেন বারান্দার রকিং চেয়ারটাই। অন্য সময় এখানে বসলে মুক্ত বাতাসে মেজাজ ফুরফুরে হয়ে যেত, কিন্তু আজ মন মস্তিষ্কে তেমন প্রভাব পড়ল না, বরং বুক থেকে ছিটকে পেরল বিদুন্ন দীর্ঘশ্বাসের ঝুলি। আজকাল সব কেমন পাঞ্ছে লাগে, বিষাদ বিশ্রী। চারপাশে যেন শুধু মরিচিকা, কারোর সাথে কথা বলতেও ইচ্ছে করে না নিজের আপনজনদের সামনে 2 সেকেন্ড বসতে। অফিসে যাচ্ছে না, প্রায় মাস 2 করাবে। সবাই ভাবছে শরীরের অসুস্থতা, কিন্তু শওকত যে কারো মুখোমুখি হতে ভয় পাচ্ছেন। বোঝাবেন কাকে? খেতে নামেন না ছুতো দিয়ে, নিজেকে নিজের কাছে তুচ্ছ লাগে। অনেক বড় পাপী মনে হয়। ভুলে ভুলে তার জীবনটা যেন বিষাক্ত কাটা হয়ে গেছে। ডানে বামে যেদিকে ফিরছেন বিভৎস রকম খোঁচা লাগছে গায়ে। অদৃশ্য আঘাতার রক্তে কেবল বিধ্বস্ত তিনি। বিশেষ করে স্বার্থ ওই ছেলেটার সাথে চোখ মেলাতে গেলে শওকতের নিঃশ্বাসই থেমে আসে। আর তুষি, মেয়েটা তো জানি না যাকে বাবার মতো ভালোবাসলো, সম্মান দিল, সে আসলে সেসবের যোগ্যই নয়। শওকত হাতের বইটায় মন দিতে পারলে না, বন্ধ করে রেখে দিলেন পাশে। বিষণ্ণ চিত্রে রকিং চেয়ারে মাথা রেখে চোখ দুটো বুঝলেন। এর মাঝে দরজে কেউ এসে দাঁড়ালো, রিনরিনের স্বরে বলল। আসবো? শওকত ফিরে চাইলেন। ওখানে বসে পরিষ্কার দেখা গেল দোরগোড়া। তুষি এসেছে, অমনি চট করে সোজা হলেন ভদ্রলোক। মুখটা নেতিয়ে গেল, টেনে টুনে হেসে বললেন। আয়। তুষি নাস্তার প্লেট নিয়ে এসেছে। শওকত চেয়ার ছেড়ে উঠলেন। আপ্রাণ চেষ্টা করলেন চেহারা হাসি হাসি রাখার। ঘরে এসে বললেন। আজ হঠাৎ তুই নাস্তা আনলি? এমনি। তুষির চোখ নিষ্প্রভ, কণ্ঠে স্ফূর্তি নেই। শওকত মনে হলো এই চাউনি স্বার্থর মতো গম্ভীর একরোখা। সহসা মাথা নুইয়ে নিলেন তিনি, গলা ঝেড়ে বলেন। আচ্ছা রেখে যা, মাত্রই ওষুধ খেলাম, 10 মিনিট পরে খাই। তুষি টিয়েটা টেবিলে রাখলো ঠিকই, তবে গেল না। চুপচাপ চেয়ে রইল চাচার দিকে। শওকত চোখ নুয়ে টের পেলেন মেয়েটা তাকে দেখছে। তাকালেন তিনি। মৃগনয়নের শীতলতা আর মনের মাঝে অজস্র ভয়ে গায়ের লোমও যেন দাঁড়িয়ে যেতে চাইছে। ঠোঁটে হাসি রেখে শুধালেন। এভাবে কি দেখছিস? তুষি উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলো। আপনার খারাপ লাগে না বাবা? এতগুলো মানুষ আপনার জন্য ভালো নেই, সুখী নেই,
এ নিয়ে অনুশোচনা হয় না কখনো? শওকতের মুখে রক্ত সরে গেল। থমকালো অস্থির চাহনি। স্তম্ভিত শুধালেন। স্বার্থ তোকে সব বলে দিয়েছে? তুষি কিছু বলল না, তবে বুঝে নিলেন তিনি। পরপরই মাথা নুয়ে হাসলেন, ফোঁস করে শ্বাস ফেলে বললেন। যাক, এত বছরের মনের কথা বলার জন্য আমার ছেলেটা কাউকে অন্তত পেল। তুষি শক্ত কণ্ঠে বলল। আমার প্রশ্নের উত্তর এটা নয়। কতটুকু ছুটে যাওয়ার ঠিক 2 সেকেন্ড পরেই ডিভাইনে ধপ করে বসে পড়লেন শওকত। নেতিয়ে যাওয়া দেহটা দেখে মনে হলো আকাশ থেকে একটা দুর্বল বস্তু ছুঁড়ে ফেলা হয়েছে। পরপরই ঝরঝর করে কেঁদে উঠলেন তিনি। তুষি চমকে গেল, থমকালো, চেয়ে রইল হা করে। শওকত নিঃশব্দে কাঁদলেন কিছুক্ষণ, দুহাতে চোখের জল মুছে আস্তে ধীরে তাকালেন, বললেন। আমাদের কাছে একটু বসবি? তুষি বুঝল না ওর কি করা উচিত। রাতের বেলা ইয়াসিরের ওই কান্না, ওই আর্তনাদ ঘৃণায় মুখ ফেরানো, নাকি সব ভুলে শুধু এক বাবার ডাকে গিয়ে পাশে বসা। মাথা ইয়াসিরের কথা বলল, মন বাবার কথাই ভাবলো। দিরুজ পায়ে গিয়ে শওকতের পায়ের কাছে বসলো মেয়েটা। ভদ্রলোকের চোখ পাপসের গায়ে। কিছুক্ষণ চুপ করে সেখানে চেয়ে রইলেন, তারপর থেমে থেমে বলেন। আমাদের গোটা বংশে আমি প্রথম আর্মিতে যাওয়ায় সব এক রকম আমার মাথা তুলে রাখতো। মেন্সের কারণে, পারফরমেন্সের কারণে র্যাঙ্কও বাড়ছিল সেখানে। হঠাৎ আব্বা জানালেন আমার জন্য মেয়ে ঠিক করেছে। আমি আব্বার মুখে মুখে কখনো কথা বলিনি। চুপচাপ এসে বিয়ে করলেও তনিমার প্রতি আমার মুগ্ধতা ছিল না। সেই জন্য নীরব জেদ পুষে বিয়েতে কলিগদের কাউকে বলা তো দূর, বিয়ের কথায় বেমানুল চেপে গেলাম আমি। আব্বা আম্মা আমাকে আর ওকে এখানে তুলে দিয়ে গেলেন। তনিমা ভর্তি হলো এখানকার কলেজে। আমাদের সংসার শুরু হলো। কিন্তু মফস্বলের লাজুক মেয়েটাকে মন থেকে মানতে সময় লাগছিল আমার। আর সেটা বাড়লো আমি যখন জিয়াসমিনকে প্রথমে একটা পার্টিতে দেখি। 7 বয়স তখন। যখন আমাদের প্রথম কথা শুরু হয়, জিয়াসমিন সুন্দরী, শিক্ষিত, আধুনিক নারী, ঠিক যেমনটা আমি চাই। বাড়ি এসে যখন ওই তনিমাকে দেখতাম, না চাইতেও মনের মধ্যে জিয়াসমিনের সাথে তুলনা চলে আসতো। মুখে গায়ে রান্নার মশলা দেখে ছেলেদের পেছনে ছুটোছুটি করা তনিমা, আর সেখানে পারফিউমের গন্ধে ডুবে থাকা জিয়াসমিন। আমি নিজের দোষে ওর ওপর ঝুঁকলাম। তবে তনিমার প্রতি আমার একটু চাপা রাগও ছিল। আমি এত তাড়াতাড়ি সন্তান নিতে চাইনি। সেখানে বছরের মাথায় সায়ন, স্বার্থ, আবার 2 বছরের মাথায় অয়ন আসে। কিন্তু একটা কথা সত্যি, স্বামী হিসেবেই যাই হই, বাবা হিসেবে আমি খারাপ হতে পারিনি। স্ত্রীর প্রতি আমার অনুভূতি যেমন তেমন হলেও ছেলেগুলোর জন্য পাগল ছিলাম খুব। ওরা সারাক্ষণ বাবা বাবা করতো। কাজের মধ্যেও ফোন কেড়ে মাথা খেয়ে ফেলতো। বাবা এটা আনবে, ওটা আনবে। সাথে খুব বকতাম, কথা শুনতো না। সারাক্ষণ ক্রিকেট ছুটাছুটি, তাই বাড়ি এলে ও দূরে দূরে থাকতো। তবে সায়ন, ওয়াইন সব সময় পারলে আমার বুকে ঢুকে যায়। ওদিকে জিয়াসমিনের সাথে আমার সম্পর্ক গাঢ় হচ্ছিল। যতদিন যাচ্ছে আমি অস্থির হয়ে পড়ছিলাম। তনিমাকে ছেড়ে দিলেও ছেলেদের ছাড়া আমার চলবে না। কিন্তু জিয়াসমিনকে বলবো কি করে? ওর কাছে আমি এক অবহেলিত পুরুষ, যে চাকরির জন্য এখনো বিয়ে কথা ভাবিনি। অনেক দোটানা পার করে এতদিন সাহস করে জানালাম আমার 3টা ছেলে আছে। এদিকে আমি। তুষি প্রশ্ন করল মাঝপথে। আর যদি জানতেন কথাটা সত্যিই ছিল তাহলে কি করতেন? ওনাকে বিয়ে করে বড় মাকে ছেড়ে দিতেন? শওকত থম ধরে রইলেন দুপল, শেষে বললেন। জানি না কি করতাম, বড় জোর শয়তানের দায়িত্ব নিতাম হয়তো, কিন্তু জেসমিনকে মেনে নেওয়া আর সম্ভব ছিল না। আমার কাছে দুটো অপশন ছিল, হয় ও না হয় আমার সংসার, আর আমি না হয় ছেলেদের ছাড়াই কথা ভাবতে পারি না। তবে ওই বাচ্চাটা আমার জন্য নষ্ট হয়নি, হয়েছিল ওর কারণে। ও আধুনিক ড্রিঙ্কস করতো প্রায় সব। খবর নিয়ে জানতে পেরেছি মদ খেয়ে আমার ওপর জেদ মেটাতে অনেকগুলো স্প্লিং পিলস খেয়েছিল। হাসপাতালে ছিল 2 দিন। বাচ্চাটা তাতেই নষ্ট হয়েছে। আর সেই রাগ পুড়িয়ে নিতে ও ভেবে নিয়েছে সাইফুলকে। একটু থামলেন শওকত, দম নিয়ে বলেন। জেসমিনকে আমি সত্যিই ভালোবাসতাম, কিন্তু আমার ছেলেদের ভালোবাসার তার চেয়েও 1000 গুণ বেশি। সায়নের পর আর কেউ হারাতে চাইনি দেখে তানিমাকে নিয়ে বাকি
সময় যেটুকু জীবনের সিদ্ধান্ত নিয়েছিলাম আমি একজন ভালো স্বামী হয়ে পাশে থাকার চেষ্টা করলাম ওর, কিন্তু জেসমিন এত চুপ করলো না। সাইফুল যে ওকে ফোনে গালাগাল দিয়েছে আমি জানতাম না।